ফিরে এলাম আমরা আলোচনায়। ইতিমধ্যে আলোচনায় আমাদের সঙ্গে নতুন অতিথি যোগ দিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষক শ্রমিক দাশগুপ্ত। আপনাকে স্বাগত শ্রমিক দা নিউজ টাইমে। আপনার কাছে যেটা প্রথমেই জানতে চাইবো, ব্রেকে যাওয়ার আগেও আমরা যেটা নির্মলা সীতারামন তার যে ঘোষণা শুনলাম যে আয়কর লাগছে না, 12 লক্ষ টাকা পর্যন্ত আয়, এই বিষয়টা একটু যদি আমাদের দর্শকদের বিশ্লেষণ করে বলেন। আমি তার আগে একটু পিছিয়ে থেকে শুরু করছি। হ্যাঁ, মানে অর্থনৈতিক বিশ্লেষক বলুন, প্লাস শেয়ার মার্কেটের ব্যাপারেও কিছুটা আমাকে ইনভেস্টর অ্যাডভাইসার হিসেবে কাজ করতে হয়। এইসব ভিত্তিতে বাজেটের আগে মানে মার্কেটের একটা এক্সপেকটেশন থাকে। মার্কেট বলতে ধরুন বিভিন্ন শিল্প ও যে বণিক সংঘগুলো রয়েছে তাদের কিছু এক্সপেকটেশন থাকে, সেই অনুযায়ী স্টক মার্কেটের থাকে, সাধারণ মানুষের থাকাটা তো খুব স্বাভাবিক। তো সেই হিসেবে বাজেটটা দেখছিলাম। আপনাকে খুব খোলাখুলি বলি, যখন ক্যাপিটাল এক্সপেন্ডিচার দেখলাম গত বছরে ছিল 11.11 লক্ষ কোটি টাকা, সেটা কমে এবার 10.85 লক্ষ কোটি টাকা হয়েছে। আমার মুখ দিয়ে বেরোলো জাপ বাবা, খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং। তার কারণ হচ্ছে এই যে ধরুন ইন্টারেস্ট রেট কমবে না বাড়বে নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। আপনি যদি দেখেন 2007-08 সালে তখন কিন্তু আপনার ইন্টারেস্ট যা ছিল এখন তার প্রায় অর্ধেক হয়ে গেছে, যার জন্য অনেক সময় বিতর্কে এটাও আলোচনা হয় যে সাধারণ মানুষ যারা আমানতের সুদের ওপর চলে তাদের কি করে চলবে। কিন্তু এই বড় শিল্পপতিরা কিন্তু সেই হিসাবে বিনিয়োগ করেনি। যেটা মেন প্রবলেম ছিল শিল্পপতিদের, যেটা রিকোয়ারমেন্ট ছিল যে মার্কেটে ডিম্যান্ড তৈরি করতে হবে, তবে তারা প্রোডাকশন বাড়াবে। আমি প্রোডাকশন করব, আমার বিক্রি হলো না, আমার তো লস হবে। তাহলে তার দুটো উপায় ছিল। এক হচ্ছে সরকার একটা মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে, সেখানে প্রচুর কর্মসংস্থান হবে, তাহলে মানুষের হাতে টাকা যাবে, তাহলে একটা চাহিদা তৈরি হবে। আর একটা ছিল যে এই যে আয়করের যে শ্রেণীবিন্যাস, সেইখানে কিছুটা ছাড় দিয়ে যাতে সাধারণ মানুষের করমুক্ত আয়ের পরিমাণটা বাড়লে ওদের হাতে কিছু এক্সেস টাকা আসবে। তো প্রথম পার্টে যখন নির্মলা সীতারামনজি ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা কমালেন, আমার মুখ থেকে বেরিয়ে গেছিলো জাপ বাবা। এবং পরবর্তীকালে যখন আবার আয়করেরটা করলেন, আলাম দিস ইজ আ মাস্টার স্ট্রোক। কারণ আমার দরকার ছিল যে মার্কেটে ডিম্যান্ড তৈরি করার জন্য সাধারণ মানুষের হাতে টাকাটা যাতে বেশি আসে। আমি মানে একটা সময় একটা রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে আসতাম, বিভিন্ন চ্যানেলে আসতাম। আমার মনে আছে করোনা যখন হয় তখন অনেক অর্থনীতিবিদ বলেছিলেন যে এখান থেকে অর্থনীতি ঘোরানোর জন্য সাধারণ মানুষের হাতে টাকা তুলে দেওয়া উচিত। আমি তখন তার বিরোধ করেছিলাম। আমি নিজে এই অর্থনীতি নিয়ে যেটুকু পড়াশোনা করেছি, ভর্তুকির অর্থনীতি বা ক্যাশ টাকা জাস্ট ফর নো রিজন দিয়ে দেওয়ার অর্থনীতির বিরোধী ছিলাম। তো এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন জানা হয় তো জাহানায়, আস্তে আস্তে উনি পরিস্থিতিটাকে শুধরেছেন, মানুষ আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরেছে। তো আজকের ডেটেও কিন্তু আমি সেইটার ওপর বিশ্বাস করে বলবো এই বাজেটটা হচ্ছে অসাধারণ। অসাধারণ এই কারণে যে ব্যালেন্সটা রেখেছে। আপনাকে যদি অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করতে হয়, দেখুন এটা বাজেট, একটু আগে রাজুবাবু বলছিলেন অনেক কিছু চাল ডাল নিয়ে, ওনার একটা রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, ওনাকে এই যে বাজেট যাই হোক তার বিরোধিতা করতে হবে। প্রথমত চাল ডাল এগুলো বোধহয় এই বাজেটের অঙ্গ নয়। আমি রাজু ভাইকে একটু মানে খুব পরিষ্কার বলি, এটা নয়। বাজেটের উদ্দেশ্য হচ্ছে আমার অর্থনীতির চাকাটা যাতে ভালো থাকে। হ্যাঁ, আমাদের অর্থনীতি সত্যি কথা বলতে একটু ঢিমে চলছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আজকে আমাদের অর্থমন্ত্রী যেটা বলেছেন, এখনও পর্যন্ত কিন্তু আমরা পৃথিবীর উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে আমাদের অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে। সেই চাকাটা যাতে ঠিক থাকে, আপনি যদি দেখেন উনি শুরু করেছিলেন, উনি 4টে ডোমেনকে ঠিক করেছিলেন। এগ্রিকালচার ফার্স্ট ধরেছিলেন। এই এগ্রিকালচারে এই যে একটা নতুন প্রকল্প উনি আনলেন যে ধনধান্য কৃষি যোজনা, সেইখানে বলছেন উনি কৃষকদেরকে ক্রেডিট কার্ড দেবেন যেখানে 5 লক্ষ টাকা অবধি দেওয়া হবে। এর আগে আপনার কৃষি সম্মান নিধিতে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকার থেকে, 3 বার বছরে 2000 টাকা করে দেওয়া হয়েছিল। আমি খুব খোলাখুলি বলি, রাজনৈতিকভাবে অনেক রকম ওইটা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু বেসিক্যালি ওখানে 3 বার 2000 দেওয়ার উদ্দেশ্য ছিল 3টে মরশুমে কৃষকরা যাতে তাদের সার বীজ কেনার জন্য তাদের আর্থিক সংকট না হয় সেই জন্য দেওয়া। তার সুফল পাওয়া গেছে, এটারও এবারে আমি আশা করি ভালো সুফল পাওয়া যাবে। তো তাহলে রুরাল অর্থনীতি মানে গ্রামীণ অর্থনীতির একটা বিকাশের দিকে উনি নজর দিয়েছেন। 2024-এর যে নির্বাচন হলো, খুব মানে দুঃখের সাথে বলি আমাদের এখানে খুব একটা নীতি নিয়ে আলোচনা হয়নি, কোনো দলই করেনি, খালি একে অপরকে গালিগালাজি করেছে। আপনি যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য দেখেন, উনি তখন একটা বলেছিলেন যে আমার গত 5 বছরে আমি 1 কোটি আমার মহিলাদেরকে লাখপতি বানিয়েছি, আমার এবারের লক্ষ্য হচ্ছে আগামী 5 বছরে আমি 3 কোটি মহিলাকে লাখপতি বানাবো। তার একটা আমি সূত্র পেলাম যেখানে উনি এমএসএমই সেগমেন্টে যখন নির্মলা সীতারামনজি একটা করলেন যে যারা প্রথম মহিলারা
যদি এমএসএমই সেগমেন্টে ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে 2 কোটি টাকা অবধি একটা ঋণের ব্যবস্থা করা হবে। তাহলে যদি অত মহিলা তারা ওরমভাবে ব্যবসা করে তাহলে চিন্তা করুন তারা কত মহিলার কর্মসংস্থানের একটা সুযোগ করতে পারবে, তাহলে সেই তাদের হাতে টাকা যাবে, তাহলে কিন্তু আবার চাহিদা হবে। সুতরাং এগুলো সবই আমি অর্থনীতির হিসেবে খুব ভালো পদক্ষেপ ভাবছি। এবার আসি আপনি যে প্রশ্নটা করেছিলেন যে আয়কর নিয়ে আমি একটু আগে মানে জাস্ট বাজেটটা শেষ হয়েছে কিছু চ্যানেল সার্ভ করছিলাম আমাদের স্থানীয় নিউজ চ্যানেল, আমি দেখলাম ওখানে অনেকেই দেখলাম আইদার তারা কনফিউজড অথবা সাধারণ মানুষকে কনফিউজ করতে চাইছে। সেটা হচ্ছে দুটো আর কি রেজিম আছে, একটা হচ্ছে ওল্ড রেজিম, সেখানে একটা স্ল্যাব উনি করেছেন, আর একটা হচ্ছে নিউ রেজিম। নিউ রেজিমে বলেছেন যে 12 লক্ষ টাকা অবধি যাদের আয় তাদের কোনো কর দিতে হবে না, এবং তাতে উনি একটা রাফ এস্টিমেট দিয়েছেন 80,000 টাকা করে প্রতি বছরে তাদের সেভিংস হবে। 80,000 টাকা কিন্তু নেহাত কম নয়। এবার এই 80,000 টাকা আপনার যদি মনে হয় আমি খরচ করব তাহলে অর্থনীতিতে চাহিদা তৈরি হবে। আপনি যদি মনে করেন যে আমি ব্যাংকে ডিপোজিট রাখবো তাহলে ব্যাংকে যখন টাকাটা রাখছেন ব্যাংকের লিকুইডিটিটা বেটার হবে, যেটা কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টরে এখন একটা কনসার্ন হিসেবে দেখা হচ্ছে। আর আপনি যদি মনে করেন আমি ইনভেস্ট করব, সেটাও কিন্তু ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে আমাদের মানে এই যে বাণিজ্যিক জগৎ সেখানে অর্থের যোগান করবে। তো আমার মনে হয় এই বাজেটটা মানে যদি আমি সেই হিসাবে দেখি আমার খুব ভালো লেগেছে। তাহলে কি বলছেন যে মধ্যবিত্তদের দিকে নজর দিয়েই তাহলে এই বাজেটটা পেশ হলো এবারে? দেখুন মধ্যবিত্তদের এবার উনি যেটা করেছেন ওই যে বললাম আমার মুখ থেকে বেরোলো মাস্টার স্ট্রোক। মানে আপনি যদি দেখেন বাজেটের আগে তো প্রত্যেকবার আপনারা বিভিন্ন চ্যানেল একটা সার্ভে করেন মানুষ কি আশা করছে, আপনি বলুন তো একটা মানুষ আশা করেছিল 12 লক্ষ টাকা অবধি করমুক্তি পাওয়া যাবে? কেউ করেনি, সবার ইয়ে ছিল 7 থেকে 10। মানে এটা ভারতের যতগুলো আজ পর্যন্ত বাজেটে হয়েছে সেই হিসেবে যদি আপনি দেখেন 2013-14 সালে, আমি এইভাবে ঠিক আনতে চাই না, তাও একটু জাস্ট রেফারেন্স হিসাবে নিচ্ছি, সেই সময় আমার করমুক্ত আয়ের পরিমাণ ছিল 2 লক্ষ টাকা। আজকে 2014 থেকে 2025 11 বছরে আপনার করমুক্ত আয়ের পরিমাণটা বেড়ে 6 গুণ বাড়লো, বেড়ে 12 লক্ষ টাকা হলো। তারপরেও আপনার কি মনে হয় না যে সত্যি এটা সাধারণ মানুষের মধ্যবিত্ত লোকের জন্য এই বাজেটটা করা হয়েছে? এবং শুধু আমি মধ্যবিত্ত বলবো না, যদি শুধু মধ্যবিত্তদের জন্য এমন কিছু করতো যাতে নাকি একটা সেই পপুলিস্ট যেটা আমরা বলি পপুলিস্ট যদি হতো আমি নিশ্চয়ই সমালোচনা করতাম। কিন্তু আমার যেটা ভালো লেগেছে যে যেভাবে মধ্যবিত্তদেরকে সাহায্য করা হচ্ছে তাতে কিন্তু আসলে আমার অর্থনৈতিক ক্ষেত্রে আমার অর্থনীতির ক্ষেত্রে একটা চাহিদা তৈরি করবে। না আমি বলছি যে উনি বলছেন যে মধ্যবিত্ত, উনি একবারও বললেন না চাকরিজীবীদের 12 লক্ষ টাকা পর্যন্ত চান। অর্থাৎ এই যে একটা এখন থেকে শুরু হয়ে গেছে যে মধ্যবিত্ত এবং সকলের জন্য এটা চাকরিজীবীদের যাদের 12 লক্ষ টাকা আয় 12 লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে ছাড় দিতে মানে তাদেরকে একটু বলবো, আমি 1 মিনিট বলি না, এটা হচ্ছে ব্যক্তি হিসেবে আমি যেরকম ধরুন আমি ব্যবসা করি, আমি একটা এক মালিকানা ব্যবসা করছি, আমারও কিন্তু 12 লক্ষ অবধি, হ্যাঁ আমি যেহেতু চাকরি করি না ওই 75,000-এর স্ট্যান্ডার্ড ডিডাকশনটা আমি পাবো না, কিন্তু আমারও কিন্তু আমি নিউ রেজিমে যখন দেখছি শুধু চাকরিজীবীর জন্য না, এই যে সাধারণ মানুষের 12 লক্ষ টাকা অবধি নিউ রেজিমে ইয়ে হলো, সেটা যদি আমি মানে একক মালিকানায় কোনো ব্যবসা করি সেক্ষেত্রেও কিন্তু আমি ওই সুবিধাটা পাবো। আপনি বলুন না, এটা পরিষ্কারভাবে আছে যে চাকরিজীবীদের জন্য 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ছাড়, যারা ফর্ম 16 যারা অ্যাপ্লাই করে তাদের জন্য এটা। আর একটা হচ্ছে যে উনি বলছেন তাহলে আমি আর একটা সংযোজন করে দিই, তাহলে এই বাজেটে বলা হয়েছে যাদের 4 থেকে 8 লক্ষ টাকা আয়, 4 লক্ষ থেকে 8 লক্ষ টাকা আয় তাদের 5%, যাদের 8 থেকে 12 লক্ষ টাকা আয় তাদের 12%, এবং যাদের 12 থেকে 16 লক্ষ টাকা তাদের হলো 20%। অর্থাৎ এই যে স্ল্যাবটা দেওয়া হয়েছে এটা সকলের জন্য, কিন্তু এখানে যে 12 লক্ষ টাকা যাদের ছাড় দেওয়ার কথা বলা হয়েছে শুধুমাত্র সেটা চাকরিজীবীদের জন্য। কিষাণ সম্মান নিধির কথা বললেন উনি, কিষাণ সম্মান নিধি যেটা ছিল এবারে কোনো কিষাণ সম্মান নিধির জায়গা নেই, সেখানে কিষাণ ক্রেডিট কার্ড ওই কি একটা দিয়েছে, সেখানে সম্মান নিধিকে সেখানে অ্যাভয়েড করে গেছে। অর্থাৎ এই যে জিনিসটা সম্পূর্ণ উনি যেটা বললেন মাস্টার স্ট্রোক, আমি ওনাকে সমর্থন করছি। বিহারের নির্বাচনকে সামনে রেখে এটা বিজেপি সরকারের, এটা মোদী সরকারের একটা মাস্টার স্ট্রোক ছিল, এবং সেটা সেইভাবেই তারা প্রেজেন্টেশন দিয়েছে। শুধুমাত্র বিহারমুখী বাজেট হয়েছে, সেটা যে কোনো মানুষ একটা মানে ক্লাস 8-এর স্টুডেন্টও সেটা বুঝে যাবে যেটা বিহারমুখী বাজেট। না আমি 1 মিনিট একটু বলি, আমি শ্রমিকদের কাছেই এই যে স্ল্যাবের কথাটা বললেন আমি এই জায়গাটা ঠিক একটু স্পষ্ট হতে চাইবো। বলুন এই যে না যেটা বলছেন আমি আবার বলছি, রাজু ভাই হয়তো একটু কনফিউজড, ওটা হচ্ছে ওল্ড ট্যাক্স রেজিমে আইন, আয়কর আইন যদি আপনি দেখেন
এই যখন মানে ইন্ডিভিজুয়াল বলি আমরা, কোনো ব্যক্তির আয়করের কত কি লায়াবিলিটি হবে সেটার জন্য এইভাবে কিন্তু চাকুরিজীবীর আলাদা রেট এবং ব্যবসাদারের আলাদা রেট এরম নেই। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল থাকে, কর্পোরেট থাকে, এই দুটো ভাগ আছে, ঠিক আছে। সুতরাং আপনি যেটা বলছেন যে এটা ব্যবসাদারদের জন্য হচ্ছে এই 5%, 10% এগুলো না, ওগুলো সবগুলোই মানে কোথাও বোঝার ভুল হচ্ছে। ওটা হচ্ছে ওল্ড রেজিম। এখন দুভাবে আপনি আয়করের রিটার্ন দাখিল করতে পারেন, যে আপনি পুরনো নিয়মে করবেন না নতুন নিয়মে করবেন। পুরনো নিয়মে করলে অনেক রকম আপনি ছাড় পান, যে আমি যদি LIC-তে প্রিমিয়াম দিই তার উপর ছাড় পাই, আমি PPF এর টাকা জমা দিই তার উপর ছাড় পাই, সেই হিসেবে যদি আপনি দিতে থাকেন আপনি দিতে পারেন, সেক্ষেত্রে ওই হারগুলো অ্যাপ্লিকেবল হবে। আর যদি আমি মনে করি যে না ভাই আমার যা ইনকাম হয়েছে আমি ট্যাক্স দিয়ে দেবো, বাকি টাকা আমার টাকা, আমি ঠিক করব আমি কি করব, আমি খেয়ে দিয়ে ওড়াবো না আমি ইনভেস্ট করব না আমি PPF-এ দেবো, সেটা আমার ব্যাপার, তাহলে আমি নিউ রেজিমে যাব। সুতরাং নিউ রেজিম আর ওল্ড রেজিম দুটোই কিন্তু একটা মানুষের জন্য অ্যাপ্লিকেবল, তিনি চাকরি করুক বা তিনি ব্যবসা করুক একক মালিকানায়। আর দ্বিতীয় যেটা বলছেন, দেখুন বিহারের ইলেকশন নিয়ে আমি এটা যদি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতাম এর ব্যাপারেও আমার বলার যথেষ্ট জায়গা ছিল, কিন্তু আমি বলবো না, কারণ রাজনৈতিক কোনো বক্তব্য রাখার দায়বদ্ধতা আমার নেই। তবে আমি যখন অর্থনীতি, দেশের অর্থনীতি নিয়ে চিন্তা করব, আমাকে কিন্তু দেশের অর্থনীতি চিন্তা করতে হবে। সেখানে আমি সংকীর্ণভাবে চিন্তা করব না যে আমার রাজ্যে কি হচ্ছে, আমার পাড়ায় কি হচ্ছে, আমি বাড়িতে কত বেনিফিট পাচ্ছি। আমি যখন অর্থনৈতিক বিশ্লেষক হিসেবে চিন্তা করব, আমি চিন্তা করব আমার দেশের অর্থনীতিতে কতটা এতে সুরা হবে। আজকে বিহারে হোক বা পাঞ্জাবে হোক বা দিল্লিতে হোক, যদি আমার দেশের অর্থনীতিটা ভালো হয় আমার জন্য ভালো। এবং আমরা এক মিনিট লাস্ট একটা আমি একটাই খালি বলবো, খুব দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজ্যে এই অর্থনীতির বিষয়টা কোনোদিনও সেইভাবে গুরুত্ব পায়নি বলে আজকে দীর্ঘ 50 বছর ধরে এখানে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা দিনকে দিন বেহাল হয়েছে। বেশ বেশ, আমি এই যে আয়কর যে লাগবেন, আয়কর লাগছে না 12 লক্ষ টাকা আয়, এই নিয়ে সাধারণ মানুষ তারা কি বলছেন শোনাবো আপনাদের। That is huge because government is following 1 lakh crore. That 1 lakh crore will create a big time demand, and that was the problem in our system. And everyone, everyone will get some money out of that 1 lakh crore, that income tax. And secondly, she has rationalized TDS. That is a very big step because TDS is very problematic area. And third is that income tax law that will be presented in the next week. I think that will be the game changer. রাজুদা, না আমি বলছি যে উনি বলেছেন ঠিক আছে, সার্বাঙ্গিক মানে পুরো দেশের কথা ভেবে হয়েছে। আমাদের পশ্চিমবাংলাটাও ভারতবর্ষের মধ্যেই পড়ে, তাহলে বাংলার ক্ষেত্রে বাংলায় 18টা MP এই কেন্দ্র সরকার পেয়েছিল। একটি বারের জন্য মনে হয়নি যে গত বছরে যখন 18টা MP ছিল তখন কোনো একটা বাজেট এই বাংলার জন্য অ্যালটমেন্ট করা হয়েছিল, হয়নি। 2025-এ এখনও 12টা MP আছে, একটা MP কোনো কথা বলেছে বাংলার জন্য, কিছু করেনি। শুধু বাংলা ছেড়ে দিন, যতগুলো অবিজেপি রাজ্য আছে, যে রাজ্যগুলো বিজেপি শাসন করে না সেই রাজ্যগুলোতে কোথাও পেয়েছে, পায়নি। অতএব শুধুমাত্র বিহারকে কেন্দ্র করেই যে হয়েছে, দিল্লিতে এই বাজেট ঘোষণা হলেও কোথাও যেন মনে হচ্ছিল এটা বিহারের একটা আমাদের আপনার বিধানসভায় এই বাজেট পেশ হচ্ছে। অতএব বাংলা বঞ্চিত প্রথমেও ছিল, এখনও আছে। বাংলার মানুষও তো ভারতবর্ষের মধ্যেই পড়ে, অর্থাৎ বাংলাও আশা করে যে আমরা এতগুলো MP দিচ্ছি, এত MLA দিচ্ছি, তারা আমাদের জন্য কিছু ছিনিয়ে আনবে, আমাদের জন্য কিছু আনবে, কিচ্ছু আনে না। এই রাজ্যে যা কিছু করে শুধুমাত্র রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় করে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কেই সব কিছু দেখতে হয়। কেন্দ্র সরকার শুধু ভোটের সময় আসে, ভোট নিয়ে চলে যায়, আর দ্বিতীয়বার তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এদের যারা প্রতিনিধিত্ব করে MLA বা MP, তাদেরকেও মানুষের দরজায় পাওয়া যায় না। কেন্দ্র সরকারের বাজেটেও কোনো জায়গায় প্রশ্ন তুলতে পাওয়া যায় না যে কেন বাংলা বঞ্চিত হবে, কেন বাংলার টাকা আটকে রাখা হবে, কেন বাংলা বাজেটের মধ্যে তারা আসবে না। অতএব সব জায়গা থেকেই বাংলাকে তারা বঞ্চিত করতে চায়, বাংলাকে তারা নিজেদের অঙ্গ হিসেবে ধরে না। বাংলার বিরোধী এবং বাঙালি বিরোধী সমগ্র ভারতবর্ষ দেখুন প্রত্যেকটা জায়গায়, মানে যতগুলো অবিজেপি রাজ্য আছে প্রত্যেক জায়গায়। তাহলে এখানে দাদা যেটা বললেন যে সারা দেশের কথা ভাবতে হবে, তাহলে দেশ বলতে কি আমরা সেটা বুঝবো শুধু যেখানে বিজেপি শাসন করে সেইটা দেশের মধ্যে পড়ে, আর যেখানে বিজেপি শাসন করে না সেটা দেশের বাইরে? অতএব এই জায়গাটাকে কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে, যেটা এরা যেখানে নিজেদের ভোট আছে সেখানেই এরা করছে, ভোটের বাইরে এই জায়গাটায় যেতে পারছে না। আপনি দেখুন বিহারে এয়ারপোর্ট থেকে শুরু করে মাখনা বোর্ড, এয়ারপোর্ট, বিপণনী সেন্টার, টেকনোলজি, IIT,
কি কত রকম দিয়েছে, কত কি দিয়েছে, কিন্তু বাজেটে ক্লিয়ার এটুকু হলো না যে গ্যাসের দাম কমলো বা পেট্রোলের দাম কমলো বা ডিজেলের দাম কমলো বা সাধারণ মানুষের উপকার হলো। আমি এই বিষয়ে আলোচনায় আসছি, তবে তার আগে আপনাদের শোনাবো তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, তিনি কি বলছেন। Yes, I'm going to campaign for in Delhi elections. अभी जाने वाला हूँ यहाँ पे, और यहाँ पे यहाँ की जो लीडरशिप है, हमें की बड़ी फॉलोइंग है केजरीवाल में, और केजरीवाल के साथ लाडली मुख्यमंत्री आतिश आज कल परसों देखिए क्या होता है, पर हम कर रहे हैं। सर, ये बजट पर आपकी क्या प्रतिक्रिया? बजट पे हमने अपनी प्रतिक्रिया दे दी। अच्छा है बजट का। देखिए, पहले तो बजट की बात जो होती है या हुई है वो और लोग समझ रहे हैं, लेकिन कुछ चीज़ों की मैं सराहना भी करूंगा। अक्सर लोग क्रिटिसाइज करते हैं, लेकिन मैं सराहना भी करूंगा, खासकर हेल्थ सेक्टर में और ख़ासकर मेडिसिन के मामले में और लाइफ सेविंग ड्रग्स के मामले में जो सहूलियत दी गई या छूट दी गई, जैसे कि कैंसर के मामले में और कुछ बीमारियां हैं उसके मामले में उनको जैसे छूट दी गई है, वो बहुत सराहनीय है। वहाँ हम और उम्मीद कर रहे हैं, और मैं समझता हूँ आने वाले वक्त में और भी होगा। उसी तरह से मिडिल क्लास पे आ जाता हूँ। साथ साथ शिपिंग सेक्टर में, जो मैं शिपिंग मिनिस्टर भी रह चुका हूँ, एक तरह मैं हेल्थ मिनिस्टर रह चुका हूँ, तो मैं एक शिपिंग मिनिस्टर भी था। हमने जो टनेज टैक्स का उस समय हमने कोशिश करके टनेज टैक्स को ऑलमोस्ट लागू करवा दिया था। आज वो टनेज टैक्स का बेनिफिट जो है इनलैंड वाटरवेज में भी जा रहा है। ये बहुत ही सराहनीय है, बहुत प्रशंसनीय है। हम इसके लिए बहुत फिक्रमंद थे और कोशिशमंद थे, और इससे हमारा ट्रेड और मजबूत होगा, इकोनॉमी और ग्रोथ में हम बहुत कंट्रीब्यूट करेंगे। एक तरफ तो ये है। मिडिल क्लास तो देश में सबसे ज़्यादा घुटन या सफरिंग अगर हुई है, सबने सबसे ज़्यादा झेला है, सहन किया है, तो मिडिल क्लास ने किया, पुअर क्लास ने किया। खासकर हमारे मिडिल क्लास में आज जीएसटी में भी सबसे ज़्यादा 40-50% तो आता है आपको मिडिल क्लास से, 40-50% करीब आता है गरीबों से, और उनको 4-5% ही दिखाई पड़ता है जो कि धन्ना सेठ लोगों से आता है, अमीर कंपनियों से आता है। मैं कहना ये चाह रहा हूँ कि उनको जो दिया गया ये एक्सपेक्टेड था, हम चाह रहे थे, हम तमाम लोगों की कोशिश थी 12 क्या 15 होना चाहिए था। আমি রাজুদার কাছে এই জায়গাতেই আসবো। রাজুদা, তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, তার কথাতে তো বোঝা যাচ্ছে যে তিনি এই যে বাজেট, তিনি তার প্রশংসাই করছেন। না, প্রশংসা উনি যেটা করেছেন সেটা হচ্ছে মেডিসিনের উপরে করেছে, যেটা হচ্ছে 36টা মেডিসিন ক্যান্সারের, সেই মেডিসিনের উপরে তারা পুরোপুরি কেন্দ্র সরকার এবার ট্যাক্সটাকে রিমুভ করেছে, সেই বিষয়ে বলেছেন। দেখুন, আমার বক্তব্য হচ্ছে যে এই ক্যান্সারের মেডিসিন যেটা হচ্ছে সারা ভারতবর্ষে যদি দেখা যান অ্যাভারেজ কত কোটি টাকা বিক্রি হয়, কত কোটি টাকা বিক্রি হতে পারে। এটা তো একটা এমার্জেন্সি পারপাস মানুষ ব্যবহার করে, যেটা সবসময় দৈনন্দিন কিছু রোগীর ক্ষেত্রে লাগে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা প্রয়োজন নয়। অর্থাৎ সেই ক্ষেত্রে যাদের যাদের প্রয়োজন তাদের ক্ষেত্রে নিশ্চয়ই কিছুটা উপকার হয়েছে এবং তাদের সেটা ভালো হবে, সেটা নিয়ে কোনো রকম আমি বলছি না যেটা খারাপ হয়েছে, নিশ্চয়ই ভালো হয়েছে। ক্যান্সারের পেশেন্ট অনেক গরিব মানুষ আছে যাদের ওষুধের দামটা কম হলে তাদের কিনতে সুবিধা হবে, এটা ভালো। কিন্তু বিষয়টা হচ্ছে সেই জিনিসটা তো নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে আসছে না। আমার বক্তব্য যে সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, কিষাণ যারা প্রত্যেক দিন আনে দিন খায়, বা অটো চালক, টোটো চালক যারা, এই সংখ্যাটা তো ভারতবর্ষে বেশি। অর্থাৎ সেই মানুষগুলোর জন্যই বাজেটে কিছু করা হয়নি, শুধুমাত্র একটা শ্রেণীর জন্য করা হয়েছে। প্রথমত তো আমি শত্রুঘ্ন সিনহা মহাশয়কে ধন্যবাদ জানাবো যে উনি রাজনীতির ঊর্ধ্বে উঠে উনি করেছেন, যেখানে আজকে সকাল থেকে কংগ্রেসের বিভিন্ন দিল্লির নেতারা দেখছি অনেক রকম মন্তব্য করছে, আমি তার সাথে সহমত নই। আর আমি রাজু ভাইকে খালি একটা কথাই বলি, এবারে আমি বলছি পশ্চিমবঙ্গবাসী হিসেবে। উনি বলছেন না যে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। আমি একটা উদাহরণ দিই। হ্যাঁ, যখন আয়ুষ্মান ভারত প্রকল্প আনা হয়েছিল, আমাদের রাজ্যে আসতে দেওয়া হয়নি, তখন ঘোষণা করা হয়েছিল যে এখানে স্বাস্থ্যসাথী প্রকল্প আছে এবং এটার জন্য আমাদের আয়ুষ্মান ভারত দরকার নেই। সম্প্রতি নীতি আয়োগের একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে স্বাস্থ্য সূচকে পশ্চিমবঙ্গ 16 নম্বর স্থানে রয়েছে। তো কেন্দ্রীয় সরকার তো করতে চেয়েছিল পশ্চিমবঙ্গের মানুষের ভালোর জন্য, যাতে তাদের স্বাস্থ্যের উন্নতি হয়, যাতে তাদের চিকিৎসার একটা সুব্যবস্থা হয়, সেটা তো এখানকার সরকার করতে দেয়নি। যাই হোক, আমি এই নিয়ে বিশেষ আলোচনা করবো না, কারণ এগুলো হয়তো একটু রাজনৈতিক শোনাবে। এর জন্য আপনাদের উচিত ছিল বিজেপির কোনো মুখপাত্রকে আনান, বিরোধী দলের, তারাই ওনাকে কাউন্টার করতেন। আমি ওই নিয়ে আর বিশেষ বলবো না। খালি একটা জিনিস বলি যে আমি তো বাজেটে আবার চলে আসি, যে আপনি যদি দেখেন যে কিভাবে আজকে আমার আর একটা দিক আমার খুব হাইলাইট করার ইচ্ছে আছে। দেখবেন আগে ছিল যে যদি আপনার একটা বাড়ি থাকে এবং সেটা সেলফ অকুপাইড হয়, আপনি নিজে ভোগ করছেন, আপনি তাহলে সেটাকে
আপনার তার থেকে কোনো ট্যাক্সের লায়াবিলিটি তৈরি হচ্ছে না। এবার সেটাকে করা হয়েছে আপনার দুটো বাড়ি থাকলেও আপনাকে কোনো ট্যাক্সের লায়াবিলিটি আসবে না এবং তার জন্য কোনো কন্ডিশন নেই। এটাকে আমরা যারা অর্থনীতি নিয়ে চর্চা করি তারা কিভাবে চিন্তা করি, এই যে ধরুন ইনকাম ট্যাক্সের একটা রিটার্ন পাওয়া গেল, মানে একটা আমরা কি বলবো ছাড় পেলাম, এই টাকাটা যদি আমি এবারে আমার একটা বাড়ি ছিল, আমার আর একটা বাড়ি কিনলে তো আমার কোনো লাভ হতো না, সেই জন্য আমি কিনতাম না, এবার আমি কিনবো। কেনা মানে হাউজিং সেক্টরে কিন্তু একটা এটার জন্য খুব ভালো, এবং হাউজিং সেক্টর ভালো হওয়া মানেই সেখানে স্টিল সিমেন্ট। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন আজকের এই বাজেট নিয়ে? बजट में आम आदमी के लिए कुछ नहीं है, क्योंकि आपको पता है कि इस साल बिहार में चुनाव है, तो बिहार का चुनाव को रख के मतलब सर में रख के उन्होंने पूरा बिहार के लिए एक बजट रोल आउट किया है, जहाँ पे हर चीज़ बिहार को दिया है। पिछला बार भी 2024 में जुलाई में जब बजट पेश किया था तो आपने देखा था सब कुछ आंध्र प्रदेश और बिहार के लिए किया गया था। तो आंध्र प्रदेश का तो चुनाव हो गया, अब इस साल बिहार में चुनाव है, आंध्र प्रदेश में 4.5 साल कोई चुनाव है नहीं, तो सब कुछ बिहार के लिए किया गया। और जहाँ तक बंगाल का सवाल है, पिछले 10 सालों में जब से ये सरकार सत्ते में आई है, जब से बीजेपी सदन चला रहे, जब से सरकार बनाई है 2014 साल से आज तक कुछ नहीं मिला बंगाल को, और आज भी इस बजट में बंगाल के लिए कुछ नहीं है। ये दुखद है, अनफॉर्चुनेट है। না এই বাজেটে আমি বলে দিচ্ছি এক মিনিট রাজু ভাই, আপনার মাধ্যমে এবং আপনাদের যে নেতার মাধ্যমে আপনার সরকারের একটা দৃষ্টি আকর্ষণ করাচ্ছি। এই বাজেটে একটা মানে দুটো প্রপোজাল আছে ইনফ্রাস্ট্রাকচার, যেটা ক্যাপিটাল আমি পরে যখন চিন্তা করে দেখলাম, যেটা আমি প্রথমে বলছিলাম যে মূলধনী খাতে যে ব্যয়টা তার পরিমাণ কমিয়েছে, কিন্তু প্রচুর আপনার মূলধনী খাতে ব্যয় করার একটা প্রভিশন কিন্তু নির্মলা সীতারামনজি এনেছেন, যেটা পিপিপি মডেলে থাকবে, সেখানেও কিন্তু ইনভেস্টমেন্ট হবে। এবং আর একটা যেটা এখানে অ্যানাউন্সমেন্ট হয়েছে যে রাজ্য সরকার যদি কোনো রকম মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়, সেক্ষেত্রে একটা ফান্ড ওখানে ক্রিয়েট করা হয়েছে। সুতরাং সেটা কিন্তু শুধু বাংলা বা শুধু বিহার বা শুধু উড়িষ্যার জন্য নয়। সুতরাং বাংলা যদি আমার রাজ্য সরকার সেইটা নিয়ে ঠিকভাবে চিন্তা করে এবং সেই টাকাগুলো নিয়ে সঠিকভাবে তার ব্যবহার হয়, যেরকম আমরা অনেক প্রকল্পতেই দেখেছি টাকা যেভাবে মানে কি বলবো আত্মসাৎ করা হয়েছে, আমি খুব বিচ্ছিরি ভাষা বলতে চাই না, চুরি বলতে চাই না, কিন্তু আত্মসাৎ করা হয়েছে, সেইগুলো যদি না হয় তাহলে কিন্তু বাংলার জন্য যথেষ্ট অবকাশ রয়েছে। না, আমি বলছি যে এই দাদা একটু আগে বললেন যে মেডিকেলের উপরে হেলথের উপরে কেন্দ্র সরকারের প্রকল্প রাজ্যতে ঢুকতে দেয়নি, আমাদের মমতা ব্যানার্জি ঢুকতে দেয়নি, কি না ওই যেটা ওই কি বলে ওটা স্বাস্থ্যসাথী না আপনাদের যেটা ছিল ওটা ছিল আমাদের ওটা কেন্দ্রীয় সরকারের ছিল আয়ুষ্মান ভারত। এবার হচ্ছে আয়ুষ্মান ভারতটাকে কেন এই রাজ্য সরকার নেয়নি, তার কারণ হলো সেখানে নির্দিষ্ট একটা পরিবার বলা হয়েছে, তাদের কিছু পরিকাঠামো বলা হয়েছে, কার বাড়িতে মোবাইল থাকলে পাবে না, বাইক থাকলে পাবে না, বাড়ির ছাদ থাকলে পাবে না, এমন নির্দিষ্ট একটা কাঠামোর মধ্যে, এবং এই আয় হলে পাবে, এই আয় হলে পাবে না, একটা নির্দিষ্ট নিয়ম মেনে সেটা ছিল। এবং তার যে টাকা আয়ুষ্মান ভারতের যে টাকা, তার 40% দেবে 40% দেবে কেন্দ্র আর 60% দেবে রাজ্য। শুধু তাই নয়, আমরা কয়েকদিন আগেও দেখেছি কেন্দ্রশাসিত রাজ্য আয়ুষ্মান ভারত চালাবো না বলে ডিক্লেয়ার করে দিয়েছে, বিরাট যুদ্ধ কেন্দ্র সরকারের সাথে। এটা আপনি যেখান থেকে তথ্যটা পেয়েছেন এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য ভাই। সমস্ত জায়গায় এটা আপনারা বলছেন, এটা আমি বলবো মানে আমি অরাজনৈতিক ভাবে বলছি, এটা একটা রাজনৈতিক অপপ্রচার, এটা বলবেন না ভাই। এখানে কেন্দ্র শাসিত রাজ্য তারা বলছে আমরা টাকা পাচ্ছি না, অতএব সেই জিনিসগুলো করে কোনো লাভ নেই। যে টাকা 60% যদি রাজ্যকে দিতে হয়, রাজ্য নিজের প্রকল্প চালাবে। স্বাস্থ্যসাথীতে কোনো বাধা নেই, প্রত্যেকটা মানুষ যে কোনো জায়গায় সব ক্ষেত্রে সব জায়গায় প্রযোজ্য, সব জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড তারা পাবে। অতএব যেখানে মানুষের কথা ভেবে বলা হয়েছে, সকলের জন্য বলা হয়েছে, নির্দিষ্ট কোনো টার্মস কন্ডিশন বসানো হয়নি, এই স্বাস্থ্যসাথী পরিষেবা প্রত্যেক মানুষ পাচ্ছে, যার ফলে এখানে ওই এটা কেন্দ্র সরকারের প্রকল্পটা এখানে না করা হয়েছে। উনি যত যাই বলুক না কেন, এই মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ যেটা উনি বাইরে দাঁড়িয়ে বলেছেন, যেটা একদম সত্য, যে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি বিহারের ইলেকশনকে সামনে রেখেই বাজেটটা করেছে। এর আগেও চন্দ্রবাবু নাইডুর ওখানকে 24-এ তার ইলেকশনকে সামনে রেখে করেছে, কারণ নীতিশবাবু যায় অবস্থায় এমন যখন টলমল করছে বিহার, সেই অবস্থায় এই বাজেট, সেই বাজেটটাকে না করলে নীতিশবাবু হয়তো হাত ছেড়ে দিতেন, তাই বাজেটটাকে করা হয়েছে বিহারমুখী এবং বিহার বাজেট করা হয়েছে। বেশ, আপনাদের আমি একটা জিনিস একটু বলবো, আমাকে একজনের প্রতিক্রিয়া দিতে হবে খুব সংক্ষেপে। এক মিনিট। হ্যাঁ,
আমার মনে হয় যদি সত্যি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এটা হতো তাহলে তো 2023 সালেই এই আয়করের ছাড়টা আনতে পারতো এই সরকার, তাহলে তো 2024-এর ভোটে বিশালভাবে সুবিধে পেত। 5 তারিখে দিল্লিতে ভোট, তাহলে দিল্লির জন্য তো কিছু অ্যানাউন্স করতে পারতো। আমার মনে হয় না যে এটা খুব একটা মানে অর্থনৈতিক বিষয় দিক দিয়ে চিন্তা করলে খুব একটা সঠিক। রাজনৈতিকভাবে রাজুবাবু বলতেই পারেন, আমার কোনো তাতে অসুবিধে নেই। বেশ বেশ, আমি আবার শ্রমিকদার কাছেই আসছি, আমি প্রতিক্রিয়াতে পড়ে যাচ্ছি যে 36টি জীবনদায়ী ওষুধে শুল্ক মকুব করা হলো শ্রমিকদা, এতে কতটা লাভ বা ক্ষতি একটু যদি বিশ্লেষণ করে বলেন। লাভ মানে তো দেখুন, আজকে আমি ওইটা নিয়ে বলতে চাইনি, রাজুবাবু বললেন, আমার ওটা শুনে একটু খারাপ লাগলো। মানে দেখুন, রাজনীতি করবো, আমার সব রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাছে একটাই আবেদন, রাজনীতি করুন, আপনার দলের নীতির মানে বিরোধ থাকতেই পারে, যা খুশি হোক, কিন্তু মানে অপর পার্টিকে বিরোধিতা করতে গিয়ে এমন কিছু বলবে না যেটা নাকি অমানবিক। আমার দেশে যদি একটাও ক্যান্সার পেশেন্ট থাকে, এবং এই ক্যান্সার পেশেন্ট, আমার বাবার লাং ক্যান্সার হয়েছিল, আমি জানি কি পরিমাণ আর্থিক কষ্ট সহ্য করতে হয় তার চিকিৎসা করতে। আমার তো তাও একটা, যাই হোক, আমি কর্পোরেটে ভালো চাকরি বাকরি করতাম, আমি তো কোনোরকমভাবে না হয় জুটিয়েছিলাম, লোন করে পরে শোধ করেছি, কিন্তু মানে হত দরিদ্র একটা মানুষও যদি ক্যান্সারে ভোগে এবং সেও যদি সুবিধা পায়, আমি সেটাকে স্যালুট জানাই। আমি এইভাবে দেখতে রাজি নই যে কতজন পেলো সুবিধে, তার কতজন আমাকে ভোট দিল, তার কতজন আমায় ভোট দিল না। এই মানে খুব সংকীর্ণ রাজনীতি থেকে আমার মনে হয় যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ বেরিয়ে আসবে তত ভালো। আমি একটা পরিসংখ্যান দিই, 2013-14 সালে এই সরকার যখন ক্ষমতা এসেছিল তখন আমাদের দেশের অর্থনীতির পরিমাণ ছিল $1.7 ট্রিলিয়ন, সেটা এখন বেড়ে প্রায় $4 ট্রিলিয়ন হয়েছে, অলমোস্ট 2.5 গুণ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ কিন্তু এগোয়নি। আমার মনে হচ্ছে আমি যখন দেশের অর্থনীতি নিয়ে বলছি আমি গর্ববোধ করছি, তার সাথে সাথে আমার একটা দুঃখ রয়েছে, আমি যেটা আগেও বলেছি আবার বলছি, 50 বছর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই সংকীর্ণ ঘৃণ্য রাজনীতি দেখেছে। সুতরাং এর থেকে সব দল বেরিয়ে আসুক, আপনারা পরিষ্কার বলুন সাধারণ মানুষের জন্য, পশ্চিমবঙ্গের অর্থনীতির উন্নতির জন্য আপনারা কি করতে চান। স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে আমার অর্থনীতিতে টোটাল জিডিপির আমার রাজ্যের যা ছিল কন্ট্রিবিউশন, সেটা ছিল 24%, সেটা এখন 6% নেমে আসছে। আপনারা কি রাজনীতি করছেন? আপনার যেই দলই ক্ষমতায় থাক সে বুক বাজিয়ে বলবে আমি এই করেছি, বামেরা বলেছে আমি এই করেছি, কি একটা জমির পাট্টা দিয়েছি, তাতে কি হয়েছে? আমার গরিব কৃষকরা আত্মহত্যা করেছে, আজকে এই সরকার বলছে আমি এই করেছি, কি হচ্ছে? আমি কোনো রাজনৈতিক আলোচনায় মানে যেতে চাই না, আমি ইন জেনারেল বলছি পশ্চিমবঙ্গের অর্থনীতি নিয়ে আপনারা চিন্তা করুন, এটা আমার সব দলের কাছে রয়েছে। আর উনি একটা যেটা মানে কেন্দ্রীয় সরকারকে একটা দোষারোপ করেছেন যে রাজ্যের টাকা দেওয়া হয়নি। আমি আবার বলছি দুটো জিনিস, একটা উনি যেটা বললেন যে আয়ুষ্মান ভারত দেওয়া হয়নি কারণ কেন্দ্র 40% আর রাজ্য 60% দিচ্ছে। আপনাদের বাজেটে, রাজ্য বাজেটে যত লেখা থাকে না কেন্দ্রীয় প্রকল্প, এটাই হচ্ছে নিয়ম যে কেন্দ্র 40% দাঁড়িয়ে এই প্রথম পশ্চিমবঙ্গে এই যুক্তিতে ওই প্রকল্পটাকে বাতিল করা হয়েছিল। আবাস যোজনা, শৌচাগার, এই প্রকল্পগুলোর নাম পাল্টে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে ঠিক ওই কারণেই কিন্তু আইনি কারণে এই আমাদের রাজ্যের যে প্রাপ্য অর্থ সেখানে রাশ টানা হয়েছে, দেওয়া হয়নি, তার মধ্যে হিসাব দেওয়া হয়নি, কেন্দ্র যে টাকাগুলো দিয়েছিল তার হিসাব দেওয়া হয়নি। আপনাকে একটা জিনিস বোঝাই ভাই, এই যে মানে বিভিন্ন আলোচনা হয় না যে কেন্দ্র টাকা দেয়নি, আগে কি নিয়ম ছিল, আমি রাজ্য সরকার, আমি দুটো প্রজেক্ট করছি, এ প্রজেক্ট বি প্রজেক্ট, একটায় 100 কোটি আর একটায় 200 কোটি টাকা। এবার 100 কোটির প্রজেক্টের টাকা ধরুন আমাকে দিতে হবে 60 কোটি আর 200টায় দিতে হবে 100 কোটি, টোটাল 180, আর বাকি 120 দেবে আপনার কেন্দ্র সরকার। এবার কেন্দ্র সরকার হয়তো 40 কোটি দিল, আমি কি করতাম যে 20 কোটি এখানে দিলাম, 20 কোটি এখানে দিলাম, দিয়ে খানিকটা কাজ বাড়িয়ে কেন্দ্রকে বললাম আবার টাকা দাও। এখন যেটা এই নতুন সরকার, এনডিএ সরকার 2014-এ আসার পর বলেছিল যে আমি তোমাকে যে প্রজেক্টে টাকা দিচ্ছি সেটাকে 40% ক্যালকুলেট করে তোমার 60% যে টাকাটা দেওয়ার কথা সেটা আনো, এনে সেই টাকাটা খরচা করো, করে আমাকে রিপোর্ট পাঠাও, যেটাকে বলা হয় ফান্ড ইউটিলাইজেশন, সেই সার্টিফিকেট দাও, আমি পরের ধাপের টাকা দেবো। ওই তুমি বারবার চাইবে আমি দেবো না, এই কারণেই কিন্তু টাকাটা আটকানো হয়েছে।
আমি জানি না বেশ, এখানকার রাজুদা না, এই একই যুক্তিতে আমরা দেখছি যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট সব রাজ্যতেই এই একই দোষ হয়েছিল, তাদের একই অভিযোগ না, হয়েছিল। না, না, কিন্তু আপনি যদি- তারা ভাই, না, আমি রাজু, last দুটো আর point একটা বলছি। point miss আমি শুধু করেছি ভাই। 100 দিনের কাজটা বলছি। রাজু একটা পয়েন্ট মিস করেছি ভাই, একটু প্লিজ আমাকে অ্যালাউ করুন। আর একটা জিনিস বলি, আপনি এই যে বলছেন এই না অন্যান্য রাজ্যের টাকা যেটা আপনারা বলেন না আটকে রাখা হয়েছে, জিএসটির টাকা আটকে রাখা হয় না। জিএসটির টাকাটা না 5টা ইনস্টলমেন্টে দেয় কেন্দ্রীয় সরকার, প্রতিটা কোয়ার্টারে দেয়, তারপর বছর শেষ হওয়ার পরে পুরো ক্যালকুলেশনটা যে সারা বছরে কার কি পাওয়া উচিত সেই অনুযায়ী দেয়। আপনি একটা উদাহরণ দেখান যে কেন্দ্র সরকার জিএসটির টাকা দিয়েছে, উড়িষ্যাকে দিয়েছে, বিহারকে দিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গকে দেয়নি, আপনি একটাও দেখাতে পারবেন না। আমাদের রাজ্যের যারা খুব গরিব মানুষ, যারা 100 দিনের কাজ করে খায়, যারা 100 দিনের কাজের টাকা যখন আটকে রাখা হয়, তাকে 100 দিনের টাকা যখন চাইতে যাওয়া হয়, তখন তাকে বলা হয় যে হিসাব দাও বা ইউটিলাইজেশন সার্টিফিকেট দাও, তবে দেবো। ওই একই অভিযোগ ছিল উত্তরপ্রদেশে, তাদের ওই জব কার্ডের ওই গন্ডগোল ছিল কিছু কিছু জায়গায়। উত্তরপ্রদেশের সমস্ত টাকা ক্লিয়ার হয়ে গেল, বাংলায় টাকা ক্লিয়ার হচ্ছে না। বাংলায় যখন বলতে যাচ্ছে ওই একইভাবে বলা হচ্ছে যে তোমরা দাও না। পার্টিকুলার যদি কোথাও হয়, সমস্ত যারা শ্রমিক যারা কাজ করছে সবাই তো দোষী নয়। আবারও সেখানে আলোচনায় একটা ফিরবো, তবে আপনাদের কয়েকটা শোনাবো কংগ্রেস পার্সেন্টেজ সাংসদ শশী সেখানে। থারুর, তিনি কি বলছেন। The middle class tax cut is what the BJP people are cheering, and I think we'll all await the details of that with interest. But beyond that, there's some fundamental questions about the nature of our economy and what the finance minister's statement does to address them that are still not yet clear. For example, what is being done to ensure that the sort of national manufacturing mission she's talking about will take off? Right now, the investment climate is bad. Even domestic investors are not investing. Foreign investors are pulling their money out. Where is the money going to come from additional manufacturing? Secondly, unemployment is the biggest crisis facing our economy. She's not talked about unemployment at all. Okay, so if you have a salary, you're going to pay less tax, apparently. But if you don't have a salary, where are you going to get the salary from? You need to generate more jobs in this economy, and there's been no sign of that. So these are some of the things. We'll have to look at the proposals in full detail. But my own feeling at the moment is that the central problems facing the economy have not been addressed. Economic growth is still much lower than had been projected even a year ago. And on top of that, we've seen exports are down. It's now less than 20% of GDP. How is she going to improve exports? What are the methods that's going to be creating more goods for export? Not clear. Equally unclear is this whole question of the fiscal deficit. I remember Arun Jaitley talking about moving towards 3% fiscal deficit. Today she cheerfully announces 4.8%. So the fiscal deficit has not got better, it's got worse, unlike what the government has been planning years for years. আমরা এই আলোচনাতেই ফিরবো, তবে সময় হয়েছে এখন একটি বিরতির। ফিরে আসছে বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন।